ভাই দ্রুত আমাকে একটু কমেন্ট করে জানাও যে আমার সাউন্ড ভয়েস অল ক্লিয়ার কিনা। ওকে, সবাই দ্রুত আমাকে একটু কমেন্ট করে জানাও যে আমার সাউন্ড ভয়েস অল ক্লিয়ার কিনা। সবাই দ্রুত আমাকে কমেন্ট করে জানাও যে আমার সাউন্ড ভয়েস অল ক্লিয়ার কিনা। ঠিক আছে, সবাই দ্রুত কমেন্ট করে জানাও জানাও আমাকে। ঠিক আছে, সবাই দ্রুত কমেন্ট করে জানাও আমাকে। আচ্ছা, তোমরা জানাও, ততক্ষণ আমি তোমাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে একটু লিংক শেয়ার করে দিই। সবাই দ্রুত কমেন্ট করে জানাও আমাকে। ঠিক আছে, ওকে, সবাই দ্রুত কমেন্ট করে জানাও। ঠিক আছে, সাউন্ড ভয়েস অল ক্লিয়ার কিনা সবাই জানাও। সবাই নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও এবং সেই অনুযায়ী সবাই দ্রুত ক্লাসে জয়েন করো। ওকে, সবাই দ্রুত নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও এবং সবাই সেই অনুসারে ক্লাসে জয়েন করো। দ্রুত সবাই নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও এবং ক্লাসে সবাই জয়েন করো। ওকে, আচ্ছা, অল ক্লিয়ার ভাইয়া বলছো। ঠিক আছে, ঠিক আছে, আমরা 2 মিনিটের ভিতরে আমাদের ক্লাসটা শুরু করব। ওকে, সবাই দ্রুত কমেন্ট করো এবং সবাই দ্রুত নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। আজকে ক্লাসটা একটু লেন্দি হতে পারে, একটু বড় হতে পারে ক্লাসটা। সো যারা এখনো জয়েন করনি তারা অবশ্যই অবশ্যই জয়েন করো লাইভে এবং ফ্রেন্ডদেরকে মেনশন দাও। ওকে, যারা এখনো ক্লাসে জয়েন করনি তারা ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও। হ্যাঁ, দ্রুত করে একটু মেনশন দিয়ে দাও। ওকে, ঠিক আছে, সবাই দ্রুত নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। আমাদের ক্লাসটা 2 মিনিটের ভিতরে শুরু হয়ে যাবে, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। পার্টিসিপেন্ট এত কম কেন? রাত 9টায় তো সাধারণত কারোর অনলাইন অফলাইন ক্লাস থাকে না, পার্টিসিপেন্ট এত কম কেন? পার্টিসিপেন্ট এত কম কেন? রাত 9টায় তো কারোর ক্লাস থাকে না আশা করি। ঠিক আছে, আচ্ছা, সবাই দ্রুত নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। অল ক্লিয়ার বলছো। ঠিক আছে, চলো আমরা শুরু করি। শোনো, আর যেখানেই যে ক্লাসে দেরি হোক না কেন, আমার ক্লাসে রাত 9টা মানে রাত 9টায়, এটা কখনো 9টা 10 বা 15 হবে না এবং কখনোই আমি বিনা নোটিশে ক্লাস লেট করি না বা ডিলে করি না। সো সবাই চেষ্টা করবা যখন ক্লাস টাইম দিব জয়েন করার। ওকে, আমার ক্লাস কখনো ডিলে হবে না, হয় না কখনো। চলো শুরু করা যাক। দেখো, আমাকে তো সবাই চিনোই, তোমাদের সাথে আমি যুক্ত আছি পার্বণ নন্দী। পড়াশোনা করছি বুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এবং তোমাদের সায়েন্স বায়াতে ফিজিক্স ইন্সট্রাক্টর হিসেবে যুক্ত আছি আমি। তো আমাদের সায়েন্স বায়া পেজ এবং গ্রুপে যারা এখনও জয়েন করনি তারা কাইন্ডলি পেজে একটা লাইক ফলো দিয়ে রাখবা এবং আমাদের পাবলিক গ্রুপে জয়েন করে নিবা। ওকে, যাতে যে কোনো ধরনের আপডেট, কোর্স রিলেটেড আপডেট, যে কোনো ধরনের ক্লাস, ফ্রি ক্লাসগুলো যাতে তোমরা সবার আগে আমাদের এই গ্রুপ থেকে পেয়ে যাও। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো, আগের দিন আমরা পড়ছি টর্ক। টর্ক অর্থ আমরা রৈখিক গতির ক্ষেত্রে যেটা বল হিসেবে ইউজ করি, অর্থাৎ নিউটন, বা বল ফোর্স হিসেবে ইউজ করি যেটা,
সেটাই আমাদের কৌণিক গতির ক্ষেত্রে হয়ে গিয়েছে টর্ক। অর্থাৎ আমরা টর্ক এখানে ইউজ করব কি হিসেবে, অ্যাজ এ আমাদের রৈখিক গতির ফোর্স যা রিপ্রেজেন্ট করে, কৌণিক গতির ক্ষেত্রে টর্ককে আমাদের সেটা রিপ্রেজেন্ট করে। ওকে, সেম ভাবে কৌণিক গতির ক্ষেত্রে আমাদের যা রৈখিক গতির ক্ষেত্রে আমাদের যেটা ভরবেগ নির্দেশ করে, কৌণিক গতির ক্ষেত্রে সেম জিনিসটা আমাদের কৌণিক ভরবেগ, দ্যাট মিন্স আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম নির্দেশ করবে। দেখো আমরা রৈখিক বস্তুর ক্ষেত্রে ভর কি জানি, আচ্ছা রৈখিক বস্তুর ক্ষেত্রে দেখো, এই যে রৈখিক বস্তুর ভর যদি হয় m এবং বস্তুর বেগ যদি হয় v, তাহলে আমরা রৈখিক ভরবেগ হিসেবে কি জানি, b ইকুয়াল mv। ওকে, সেম জিনিসের ক্ষেত্রে এই ঘূর্ণন গতির ক্ষেত্রে আমরা p কে কি দিয়ে রিপ্লেস করব, l দিয়ে, আর m কে কি দিয়ে রিপ্লেস করব আমরা i দিয়ে, m i দিয়ে রিপ্লেস অর্থাৎ জড়তা ভ্রামক দিয়ে, p হচ্ছে l দিয়ে অর্থাৎ কৌণিক ভরবেগ দিয়ে, এবং সবশেষে v কে আমরা রিপ্লেস করব হচ্ছে ওমেগা দিয়ে, অর্থাৎ আমরা v কে আমাদের রিপ্লেস করব হচ্ছে কৌণিক বেগ দিয়ে। ওকে, অর্থাৎ আমাদের কথাটা এবার পড়বো আমরা, সংজ্ঞাটা কি বলছে মেইনলি, ঘূর্ণায়মান কোনো কণার ব্যাসার্ধ ভেক্টর এবং ভরবেগের ভেক্টর গুণফলকে কৌণিক ভরবেগ বলা হয়। আবার খেয়াল করো, ঘূর্ণনরত কোনো কণার ব্যাসার্ধ ভেক্টর এবং ভরবেগের ভেক্টর গুণফলকে কৌণিক ভরবেগ বলা হয়। অর্থাৎ ব্যাসার্ধ ভেক্টরকে আমরা ক্যাপিটাল আর দিয়ে প্রকাশ করি এবং ভরবেগকে আমরা পি দিয়ে প্রকাশ করি। তাহলে আর ক্রস পি, এই ক্রস হচ্ছে ভেক্টর গুণন, তাহলে এল ইকুয়াল কি হবে, আর ক্রস পি। এই আর ক্রস পি মানে হচ্ছে আর পি সাইন থেটা। এখানে আর ও পি মধ্যবর্তী কোণ হলো এই থেটা আমাদের, ঠিক আছে। থেটা হলো আর ও পি এর মধ্যবর্তী কোণ, যেটা আমরা আগে পড়ছি যে টর্কের সংজ্ঞা কি ছিল, ঘূর্ণায়মান কোনো কণার ব্যাসার্ধ ভেক্টর এবং বলের প্রযুক্ত বলের ভেক্টর গুণফল। টর্ক ছিল ব্যাসার্ধ ভেক্টর এবং প্রযুক্ত বলের ভেক্টর গুণফল, সেখানে কৌণিক ভরবেগ কি হবে আমাদের, ব্যাসার্ধ ভেক্টর এবং ভরবেগের ভেক্টর গুণফল। অর্থাৎ আমরা ব্যাসার্ধ ভেক্টর এবং ভরবেগকে যদি এই যে আর ক্রস পি অর্থাৎ এটা ভেক্টর গুণ করি, আমরা কি পাবো, আমাদের কৌণিক ভরবেগ পাবো। ঠিক আছে, এখানে সেটা হলো আর এবং পি এর মধ্যবর্তী কোণ। এল সমান কি তাহলে আর ইন্টু পি সাইন থিটা হতে পারে, যেটা আমরা এখানে দেখছি। দেখো এই যে এল হচ্ছে আর পি সাইন থিটা, তাহলে আর ইন্টু পি সাইন থিটা হতে পারে বা পি ইন্টু আর সাইন থিটা হতে পারে। যখন পি সাইন থিটা হবে, এই পি সাইন থিটা হলো অবস্থান ভেক্টরের অভিমুখে রৈখিক ভরবেগের উপাংশ। অর্থাৎ আমরা যদি এই ছবিতে একটু দেখাই, এই পাশে দেখো আমাদের একটা ছবি দেওয়া আছে, এই যে ব্যাসার্ধ ভেক্টর এইটা কাজ করে হচ্ছে বাইরের দিক বরাবর, আর আমাদের যে ভরবেগ এইটা কাজ করবে উপরের দিক বরাবর। তাহলে এদের মধ্যবর্তী কোণ, এই যে কোণটা, এই কোণটা যদি হয় থেটা, তাহলে এই কোণটা মেইনলি কাজ করে কিভাবে আমরা আগের দিন দেখিয়েছিলাম। ধরো এই হচ্ছে আমাদের একটা রড, এই হচ্ছে আমাদের একটা রড, তাহলে এর চারপাশে আমাদের কি একটা বস্তু ঘূর্ণায়মান রয়েছে। ওকে, ধরো এই হচ্ছে আমাদের একটা বস্তু ঘূর্ণায়মান, এই হচ্ছে আমাদের একটা বস্তু ঘূর্ণায়মান। ব্যাসার্ধ ভেক্টর কাজ করবে কোন দিকে, অবশ্যই বাইরের দিকে, আর আমাদের প্রযুক্ত ভরবেগ কোন দিকে হবে, এই হচ্ছে পি। তাহলে এই মধ্যবর্তী কোণ যদি হয় থেটা, তাহলে ডান হাতি স্ক্রু নিয়ম অনুসারে আমাদের কৌণিক ভরবেগটা কাজ করবে কোন দিকে, উপরের দিকে, এল। এই হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ, এল কাজ করবে উপরের দিকে। ঠিক আছে, এটা কৌণিক ভরবেগ আমাদের কাজ করবে উপরের দিকে। ওকে, আচ্ছা আমি এখানে একটু মুছে আবার দেখাই, এটা কৌণিক ভরবেগ কাজ করবে উপরের দিকে, এই হচ্ছে আমাদের এল। ওকে, তাহলে চলো, এই হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ কাজ করবে উপরের দিকে। তাহলে আমরা পি সাইন থিটা বলতে কোনটিকে বোঝাবো, এই হচ্ছে পি, এই হচ্ছে আমাদের সাইন থিটা। পি সাইন থিটা কাজ করবে কি উপরের দিকে, লম্ব বরাবর উপাংশ কাজ করবে, এই হচ্ছে ধরো আমাদের পি সাইন থিটা। ওকে, এই হচ্ছে আমাদের পি সাইন থিটা। আর আর এবং থিটা, তাহলে এটা কাজ করবে কি অবশ্যই নিচের দিকে, এটা হচ্ছে আর সাইন থিটা। ওকে, এই হচ্ছে আমাদের উপাংশটা হবে। অর্থাৎ আমাদের এই কৌণিক ভরবেগের দিকটা হবে উপর দিক বরাবর, এবং এই উপাংশ পি সাইন থিটা মানে হচ্ছে রৈখিক ভরবেগের উপাংশ কোন দিক বরাবর, ভেক্টর দিক বরাবর, অবস্থান ভেক্টরের দিক বরাবর। আর কৌণিক ভরবেগে রৈখিক ভরবেগের লম্বমুখে অবস্থান ভেক্টরের উপাংশ, এটা হচ্ছে আর সাইন থিটা। ওকে,
আচ্ছা, সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও যে আমার এটা বুঝতে কারোর কোনো প্রবলেম আছে কিনা। এই জিনিসটা আমাদের ছবিতে লাগবে না, ঠিক আছে? সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও যে আমার এটা বুঝতে কারোর কোনো সমস্যা আছে কিনা। সবাই একটু জানাও আমাকে। জি স্যার, বুঝছি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, চলো নেক্সট। আচ্ছা, কৌণিক ভরবেগের নিয়ম হচ্ছে ডান হাতি স্ক্রু নিয়ম অনুসারে, এটা আমরা জানি অলরেডি। এই এল হচ্ছে আর ক্রস পি। যদি আমাদের এল কাজ করে, এই যে ব্যাসার্ধ ভেক্টর এটা কাজ করবে বাইরে বা ভিতরের যেটার দিক হোক, কৌণিক ভরবেগ যদি কাজ করে উপরের দিকে, তাহলে আমাদের বস্তুটা ঘুরবে কি আপওয়ার্ড। এই হচ্ছে আমাদের আপওয়ার্ড, এবং এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। এটা হচ্ছে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা, এরপর আসো, যদি এটা নিচের দিক বরাবর কাজ করে, অর্থাৎ কাজ করবে কি এই দিক বরাবর, এই দিক বরাবর কাজ করবে, এটা হচ্ছে আমাদের ক্লকওয়াইজ। অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে আমরা কি বলতে পারি এখানে, যদি আমাদের বস্তুটা কোনো একদিক বরাবর, যদি রৈখিক ভরবেগ কাজ করে উপরের দিক অর্থাৎ পি উপরের দিক, এবং ব্যাসার্ধ ভেক্টর কাজ করে কেন্দ্রের দিক, তাহলে আমাদের এল এর দিক হচ্ছে উপরের দিকে। ঠিক আছে, এল এর দিক উপরের দিকে, এবং এটা কাজ করবে ডান হাতি স্ক্রু নিয়ম অনুসারে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে উপরের দিকে ঘুরবে। এটা হচ্ছে এইভাবে ঘুরতে থাকবে। আর যদি এটা নিচের দিকে ঘুরে, তাহলে এটা কি এইভাবে ঘুরতে থাকবে। ঠিক আছে, এটা কিসের সাথে লম্ব হবে, যে তল রয়েছে সেই তলের সাথে এটা লম্ব হয়ে ঘুরতে থাকবে। ঠিক আছে, সেই তলের সাথে এটা লম্বভাবে ঘুরতে থাকবে। ওকে, তাহলে আশা করি এটা এই পেজটা বোঝা গেছে। এটা একদম ইজি। আমরা টর্কের ক্ষেত্রেও সেম নিয়মটা পেয়েছি, যে কোনটা ক্লকওয়াইজ ঘুরবে এবং কোনটা ডান হাতি স্ক্রু নিয়ম অনুসারে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। ঠিক আছে, চলো নেক্সট। এবার হচ্ছে দেখো, সেম প্রমাণ, আমাদের প্রমাণটা দরকার নাই। এইখান থেকে এই ফর্মুলাটা লাগবে আমাদের, এই এই ফর্মুলাটা আমাদের লাগবে। আমরা জানি পি হচ্ছে এম ভি, এই পি এম ভি সমান, তাহলে আমরা পি কে রিপ্লেস করব কি দিয়ে, এল দিয়ে। তাহলে এখানে সমান হবে, আই কে আমরা রিপ্লেস করি কি দিয়ে, আই দিয়ে, এবং ভি কে আমরা রিপ্লেস করি হচ্ছে কি দিয়ে, ওমেগা দিয়ে। এই তাহলে এল সমান কি আই ওমেগা। তাহলে এই এল হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ, আই হচ্ছে জড়তার ভ্রামক, এবং ওমেগা হচ্ছে আমাদের সেই কৌণিক বেগ। ঠিক আছে, অর্থাৎ ওমেগার ভ্যালু যদি 1 হয়, দেখো এখান থেকে যদি ওমেগা ভ্যালু 1 হয়, তাহলে আমরা কি এল সমান কি পাচ্ছি, আই। তার মানে কি বলা যায়, বস্তুটি অক্ষের সাপেক্ষে একক সমকৌণিক বেগে ঘুরছে। অক্ষের সাপেক্ষে যদি একক সমকৌণিক বেগে ঘুরে, তাহলে তার এল সমান কি হয়ে যাবে, আই হয়ে যাবে। অর্থাৎ আমরা একটা স্টেটমেন্ট দিতে পারি, এই স্টেটমেন্টগুলো হচ্ছে এমসিকিউতে খুব আসে। ওকে, আমি এর মাথায় লিখে রাখি, এটা হচ্ছে এমসিকিউতে খুব আসে। অর্থাৎ একক সমকৌণিক বেগে ঘূর্ণনশীল বস্তুর জড়তার ভ্রামক এর কৌণিক ভরবেগের সমান। একক সমকৌণিক বেগে ঘূর্ণনশীল বস্তুর জড়তার ভ্রামক এর কৌণিক ভরবেগের সমান। ঠিক আছে, ওকে, তাহলে কি হবে, এল সমান আই ওমেগা। একক সমকৌণিক বেগে ঘূর্ণনশীল বস্তুর জড়তার ভ্রামক কি হবে, এর কৌণিক ভরবেগের সমান। ওকে, আচ্ছা, সবাই কমেন্ট করো যে এই পর্যন্ত বুঝতে কারোর কোনো প্রবলেম আছে কিনা। এই পর্যন্ত বুঝতে কারোর কোনো প্রবলেম আছে কিনা। কমেন্ট করো এই পর্যন্ত বুঝতে। আচ্ছা, জি স্যার, বুঝছি। ওকে, আচ্ছা, বাকিরা কই, বাকিদের একটু মেনশন দাও তো। বাকিরা কই, হাওয়া হয়ে গেছে। আরে, আমার স্টুডেন্টগুলো হাওয়া হয়ে গেছে। ওকে, চলো নেক্সট। কৌণিক ভরবেগের একক ও মাত্রা। আচ্ছা, কৌণিক ভরবেগের একক, তাহলে আর ক্রস পি, এই আর এবং পি থেকে আমরা এককটা পাচ্ছি। আর এর একক হচ্ছে মিটার, আর পি হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকেও আমরা এসআই এককটা পাচ্ছি কেজি মিটার স্কোয়ার রেডিয়ান পার সেকেন্ড। আবার এল সমান আই ওমেগা থেকেও পাচ্ছি কেজি মিটার স্কোয়ার রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, লিখছে স্যার আছি তো না, তুমি আছো, এই যে অদ্রি আছে, কিন্তু আর কই, এই যে ওয়াইদুর রহমান, রিয়া, রিয়া নেই ক্লাসে। ওয়াইদুর রহমান, রিয়া নেই ক্লাসে, আর সোমা নেই ক্লাসে। ঠিক আছে, রিয়া এবং সোমা ওরা নেই ক্লাসে। আচ্ছা, চলো দেখো, কৌণিক ভরবেগের একক এবং মাত্রা। এল সমান আর ক্রস পি, অর্থাৎ আর পি
সাইন থিটা। তাহলে এখান থেকে আমরা এককটা পাচ্ছি কেজি মিটার স্কয়ার রেডিয়ান পার সেকেন্ড। এই একক কিন্তু ঘোলায় গেলে চলবে না, কেজি মিটার স্কয়ার রেডিয়ান পার সেকেন্ড এইটা হচ্ছে এল এর একক। আর সেখানে আমরা টর্কের এককটা কি পড়ছিলাম মনে আছে? টর্কের একক হচ্ছে কেজি মিটার স্কয়ার রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। ওকে, আমরা টর্কের এককটা এটা পড়ছিলাম কেজি মিটার স্কয়ার রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে স্যার, ওরা অনেক ব্রিলিয়ান্ট মেবি কলেজের পড়া পড়তেছে। আচ্ছা, ওরা অনেক ব্রিলিয়ান্ট মেবি কলেজের পড়া পড়তেছে। ঠিক আছে, কলেজে যেখানেই পড়ুক না কেন এই অধ্যায় ওদের ঠিকই পড়া লাগবে। কলেজে পড়া যখনই পড়ুক না কেন, কলেজে তো হয়তো কেবল ভেক্টর চলতেছে, এই পড়া যখন পড়বে, যখন এই ক্লাসগুলো গ্যাপ হয়ে যাবে তখন সমস্যা অনেক। আচ্ছা যাই হোক, এটা হয়তো পরে তারা করে নিবে, সমস্যা নেই। আচ্ছা মাত্রা, মাত্রাতে আসো। মাত্রা হচ্ছে কি তাহলে এম এল স্কোয়ার পার টি, মাত্রা সমীকরণ তো আমরা বের করতে পারি। ওকে, চলো এরপর নেক্সট কি বলছে, কোন বস্তুর কৌণিক ভরবেগ 20 কেজি মিটার স্কোয়ার রেডিয়ান পার সেকেন্ড বলতে কি বুঝো? অর্থাৎ সলভ, যদি এল সমান আই ওমেগা হয়, আই ওমেগার ফলে আই যদি 1 কেজি মিটার স্কোয়ার হয় এবং ওমেগা যদি 20 রেডিয়ান পার সেকেন্ড হয়, তবে আমরা এল সমান কি 20 কেজি মিটার স্কোয়ার রেডিয়ান পার সেকেন্ড বলতে পারি। অর্থাৎ আমাদের এই পুরোটাই হচ্ছে অনুধাবনমূলক একটা কোশ্চেন, এইটা হচ্ছে আমাদের অনুধাবনমূলক কোশ্চেন, অনুধাবন। ওকে, তাহলে এটা হচ্ছে সবাই এস ডাব্লিউ করে আমাকে দেখাবা, এটা হচ্ছে বাকিটা এস ডাব্লিউ। ঠিক আছে, অর্থাৎ আমাদের ওমেগার ভ্যালু 20 ধরতে পারি বা আই এর ভ্যালু 1 ধরতে পারি। আমি যদি বলি আই সমান 20 এবং ওমেগা সমান 1, তাও কি সেম হবে। ঠিক আছে, আবার যদি আমি আই এর ভ্যালু 5 ধরি, ওমেগার ভ্যালু 4 ধরি, তাহলেও কেউ সেম হবে, তাহলেও 20 কৌণিক ভরবেগ কত আসবে? 20 কেজি মিটার স্কয়ার রেডিয়ান পার সেকেন্ড। আবার যদি আমি ওমেগার ভ্যালু 5 ধরি, ওমেগার সরি আই এর ভ্যালু 5 ধরি, ওমেগার ভ্যালু 4 ধরি, তাও আমার ভ্যালুটা কি এল সমান 20 কেজি মিটার স্কয়ার রেডিয়ান পার সেকেন্ড আসবে। ওকে, তাহলে সবাই বলো এটা বুঝছি কিনা, এই পর্যন্ত এই পেজ অবধি বুঝতে কারো কোনো প্রবলেম আছে কিনা বলো। বুঝছি দাদা, হ্যাঁ থ্যাংক ইউ, বুঝছি দাদা, থ্যাংক ইউ। হ্যাঁ স্যার বুঝছি। আচ্ছা এবার চলো, ঘূর্ণন গতির ক্ষেত্রে নিউটনের গতির সূত্র। ঘূর্ণন গতির ক্ষেত্রে নিউটনের গতির সূত্র খুব ইম্পর্টেন্ট। ঘূর্ণন গতির ক্ষেত্রে নিউটনের গতির সূত্র খেয়াল করো, আমাদের রৈখিক গতির ক্ষেত্রে ঘূর্ণনের গতির সূত্রগুলো যেমন প্রযোজ্য, তেমনি ঘূর্ণন গতির ক্ষেত্রেও আমাদের সূত্রগুলো সমভাবে প্রযোজ্য। আমরা রৈখিক গতির ক্ষেত্রে প্রথম সূত্র কি ছিল মনে আছে? ভি হচ্ছে ধ্রুবক। কখন ধ্রুবক? যখন আমরা ফোর্স অ্যাপ্লাই করি না, যখন কি এফ ইকুয়াল 0, আমাদের তখন ভি ইকুয়াল ধ্রুবক হয়ে যায়। ঠিক একইভাবে এখানে ওমেগা ইকুয়াল ধ্রুবক কখন হবে? যখন টর্ক ইকুয়াল 0 হবে। ঠিক আছে, আচ্ছা সেকেন্ড সূত্র আসো। সেকেন্ড সূত্র হচ্ছে আমাদের প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক, অর্থাৎ সেখান থেকে আমরা পাই সামেশন অফ এফ ইকুয়াল এম এ। এই সামেশন অফ এফ ইকুয়াল এম এ থেকে এফ এর জায়গায় বসবে টাউ, এম এর জায়গায় বসবে আই, এর জায়গায় বসবে আলফা। সেখান থেকে আমরা লিখতে পারি সামেশন অফ টাউ ইকুয়াল আই আলফা। ঠিক আছে, আচ্ছা এবার আসো থার্ড। থার্ড হচ্ছে তৃতীয় সূত্র, এফ ওয়ান ইকুয়াল মাইনাস এফ টু, অর্থাৎ প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল রয়েছে। আমরা যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করি, সেটিও আমাদের উপর একটি বল প্রয়োগ করবে, আমাদের সমান এবং বিপরীতমুখী অবস্থায় বল প্রয়োগ করবে, যেটা থেকে আমরা ভরবেগের সংরক্ষণ নীতি, বন্দুকের পশ্চাৎ বেগ, এগুলো পড়ে আসছি আমরা অলরেডি। ঠিক আছে, তাহলে এফ ওয়ান সমান মাইনাস এফ টু হবে। ঠিক এফ ওয়ানের জায়গায় বসবে টাউ ওয়ান, এফ টুর জায়গায় টাউ টু, টাউ ওয়ান সমান মাইনাস টাউ টু। এটা হচ্ছে আমাদের থার্ড ল। তাহলে এই তিনটা সূত্র বুঝতে আশা করি সমস্যা নেই কারোর। কমেন্ট করো তো এই তিনটা সূত্র বুঝছো কিনা, কমেন্ট করো। বুঝছে মেবি। আচ্ছা চলো নেক্সট। জি স্যার বুঝছি, ঠিক আছে বুঝছি দাদা। ওকে ঠিক আছে, এটার উপর আমরা একটা ম্যাথ করবো। এবার দেখো, একটা 0.3 কেজি ভরের বস্তুকে
100 সেন্টিমিটার সুতায় বেঁধে মিনিটে 10 বার ঘোরানো হচ্ছে, ঠিক আছে? মিনিটে 10 বার ঘোরানো হচ্ছে, এর কৌণিক ভরবেগ কত? একটা 0.3 কেজি মিটার স্কোয়ার 100 সেন্টিমিটার ভরের বস্তুকে সুতায় বেঁধে 10 বার ঘোরানো হচ্ছে, এর কৌণিক ভরবেগ কত? ওকে, চলো আমরা স্টেপ বাই স্টেপ করি। তাহলে এখানে বলেছে সুতায় বেঁধে মিনিটে 10 বার ঘোরানো হচ্ছে, তাহলে আমাদের ওমেগা সমান আমরা কি এই ফর্মুলাটা ইউজ করতে পারি, 2πn/t, এটা আমরা ইউজ করতে পারি। তাহলে এখান থেকে কি হবে, 2π গুণ n, মিনিটে 10 বার, মিনিটে 10 বার যদি হয় তার মানে আমাদের মিনিট নিচে বসবে হচ্ছে 60 সেকেন্ড এবং উপরে বসবে হচ্ছে 10 বার, তাহলে 10, তাহলে এখান থেকে আমাদের আসে হচ্ছে π/3 রেডিয়ান পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের ওমেগা। ওকে, আচ্ছা এবার আসো জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক দেখো তো, এই হচ্ছে আমাদের অক্ষ, এই 0.3 কেজি বস্তুকে 100 সেন্টিমিটার দূরে এইখানে হচ্ছে একটা বস্তুকে ঘোরানো হচ্ছে, যার বস্তুর দৈর্ঘ্য হচ্ছে 100 সেন্টিমিটার, এবং এই অক্ষ থেকে এই যে বস্তু, এই বস্তুর দূরত্ব 100 সেন্টিমিটার এবং এটার ভর হচ্ছে 0.3 কেজি। তাহলে আমাদের জড়তার ভ্রামক কত হবে, mr²। ওকে, তাহলে m এর ফর্মুলা, m হচ্ছে 0.3 ইন্টু r², মানে কি 100 ইন্টু 10⁻², কজ আমাদের সব মিটারে করা লাগবে, তার হোল স্কয়ার। ওকে, তাহলে এটা আসে 0.3 কেজি মিটার স্কয়ার। ওকে, জড়তার ভ্রামক পেলাম। প্রথমে বলছে কৌণিক ভরবেগ কত, এল। কৌণিক ভরবেগ কত, এল। কৌণিক ভরবেগ কত হবে তাহলে, আই ওমেগা। তাহলে আই এর ভ্যালু হচ্ছে 0.3 ইন্টু ওমেগা হচ্ছে π/3। ওকে, π/3। ওকে, তাহলে এটা আসে হচ্ছে, আমি করি, এটা আসে হচ্ছে 0.3 গুণ π/3, এটা করলে আসে হচ্ছে π/10। আচ্ছা এটাকে এসে করি, 0.314 কেজি মিটার স্কয়ার রেডিয়ান পার সেকেন্ড। ওকে, কেজি মিটার স্কয়ার রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, প্রথম স্টেপ শেষ আমাদের। দ্বিতীয় স্টেপ কি বলছে, যে 10 সেকেন্ড পরে মিনিটে ঘূর্ণন সংখ্যা 6টি হলে গতির বিরুদ্ধে প্রযুক্ত টর্কের ভ্যালু কত? 10 সেকেন্ড পরে মিনিটে ঘূর্ণন সংখ্যা 6টি হলে, তাহলে 10 সেকেন্ড পরে আমার মিনিটে ঘূর্ণন সংখ্যা হয়ে গেছে 6টি, তাহলে আমি কি বলতে পারি এটা ওমেগা ছিল, তাহলে আমার ওমেগা প্রাইম কত হবে, ওমেগা প্রাইম এটা সমান হচ্ছে 2πn/t, মানে কত, 10 সেকেন্ড পরে মিনিটে ঘূর্ণন সংখ্যা 6টি, তাহলে 2π ইন্টু ঘূর্ণন দিচ্ছে কয়টা, 6টি, কত মিনিটে, 60 সেকেন্ডে, তাহলে π/5, π/5 রেডিয়ান পার সেকেন্ড। বোঝা গেছে, কেজি 12, হ্যাঁ π/5। তাহলে প্রযুক্ত টর্ক কত হবে, তাহলে প্রযুক্ত টর্ক আমাদের তাহলে আগে কি কৌণিক ত্বরণ বের করতে হবে। আমরা জানি কি বলতো, ওমেগা প্রাইম তার হোল স্কয়ার, ওমেগা প্রাইম তার হোল স্কয়ার ইকুয়াল ওমেগা স্কয়ার প্লাস 2 আলফা থিটা, এটা একটা জানি। আরেকটা হচ্ছে ইরেজ করে দিয়ে, আচ্ছা এখানে লিখি, এটা এটা না লিখে এই সহজটা লিখি, ওমেগা প্রাইম ইকুয়াল ওমেগা মাইনাস আলফা টি। মাইনাস কেন ইউজ করছি, মাইনাস অর্থ মন্দন, মন্দন, মাইনাস অর্থ মন্দন। ওকে, তাহলে আসো, তাহলে আমাদের এখানে আলফার ভ্যালুটা কি হবে, ওমেগা মাইনাস ওমেগা প্রাইম বাই কত, টি। এখন আসো, ওমেগার ভ্যালু হচ্ছে π/3, ওমেগার ভ্যালু হচ্ছে π/3 মাইনাস ওমেগা প্রাইমের ভ্যালু হচ্ছে π/5 বাই আমার টির ভ্যালু দেখো 10 সেকেন্ড পর বলছে, এটা হচ্ছে আমার কি টি, তাহলে এটা হচ্ছে আমার 10 সেকেন্ড, তাহলে এই ভ্যালুটা করলে কত আসে, আলফা হচ্ছে π/3 মাইনাস π/5 ভাগ 10, এটা করলে আসে π/75, π/75 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। ওকে, বলছে প্রযুক্ত টর্ক কত, তাহলে টর্কের ফর্মুলা কি, টাউ ইকুয়াল আই আলফা,
টাউ ইকুয়াল আই আলফা, তাহলে আই এর ভ্যালু হচ্ছে 0.3 ইন্টু π/75, π/75। ওকে, তাহলে এখান থেকে কত আসে গুণ 0.3, এটা করলে আসে 0.01, এটা হচ্ছে 0.0126, ঠিক আছে 0.126। আমি আসলে এককটাই লিখি কেজি মিটার স্কোয়ার রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। ওকে, তাহলে সবাই আমাকে কমেন্ট করে বলো যে এই পর্যন্ত বোঝা গিয়েছে কিনা। সবাই আমাকে একটু কমেন্ট করে বলো যে এই পর্যন্ত বোঝা গিয়েছে কিনা। সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও যে এই পর্যন্ত বোঝা গিয়েছে কিনা। তোমার কাছে চেয়েছে প্রযুক্ত বিপরীতে প্রযুক্ত টর্ক কত। টর্ক মানে কি, তোমার আলফা লাগবে, অর্থাৎ কৌণিক ত্বরণ লাগবে। কৌণিক ত্বরণ তাহলে কি আলফা বের করবো আমরা। আর এখানে চেয়েছে কৌণিক ভরবেগ কত, তাহলে কৌণিক বেগ লাগবে আর কি বস্তুর জড়তার ভ্রামক লাগবে। ব্যাস হয়ে গেল আমাদের। তাহলে আমরা যদি বলি এর দুটো অ্যান্সার কোনটা কোনটা, এর একটা অ্যান্সার হচ্ছে এইটা, এই হচ্ছে এর একটা অ্যান্সার, এই আর একটা হচ্ছে এইটা, এই হচ্ছে আর একটা অ্যান্সার। ওকে হ্যাঁ দাদা বুঝছি। ওকে, এটা হচ্ছে একটা অ্যান্সার আর এইটা হচ্ছে আর একটা অ্যান্সার, ঠিক আছে। তাহলে দেখো এই অঙ্কগুলো কি খুব কঠিন? খুব কঠিন না কিন্তু, একদম সহজ। এইটা কি খুব কঠিন? একদম ইজি ইজি ম্যাথ, ঠিক আছে। জাস্ট তুমি কৌণিকের জায়গায়, সরি রৈখিকের জায়গায় এবার কি এটাকে কৌণিকলি চিন্তা করবে এবার, মানে কি কৌণিকভাবে তুমি চিন্তা করবে এগুলোকে, ঠিক আছে। চলো নেক্সট, কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র। কৌণিক ভরবেগের নিত্যতা বা সংরক্ষণ সূত্র, এটা আমরা জানি। এটা হচ্ছে দেখো প্রথম সূত্র থেকে আসে, যেটা আমাদের নিউটনের প্রথম সূত্র থেকে আসে। আমি যদি এখানে লিখি, এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র থেকে আসে, কৌণিক ভরবেগের নিত্যতা বা সংরক্ষণ সূত্র। ওকে দেখো, বলছে কোনো ব্যবস্থার উপর প্রযুক্ত নিট টর্ক শূন্য হলে ব্যবস্থাটির মোট কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকবে। অর্থাৎ আমরা জানি নিট টর্ক শূন্য মানে কি, সামেশন অফ এফ ইকুয়াল সামেশন অফ টাউ ইকুয়াল 0, সামেশন অফ টাউ ইকুয়াল 0। এই যে দেখো, তাহলে এখানে আমরা জানি টাউ ইকুয়াল আই আলফা। এই আই আলফা যদি টাউ এর সমান হয়, এই টাউ হচ্ছে 0 হয়ে যাবে। তাহলে বাহ্যিক টর্ক যদি 0 না হয়, তাহলে এল কি হবে, ধ্রুবক হবে, ঠিক আছে। এই রৈখিক ভরবেগ এবং কৌণিক ভরবেগ উভয়ই নিত্যতা সূত্র মেনে চলে, কিন্তু এল সার্বজনীন সূত্র। সূত্রটা কি, সূত্র হচ্ছে এল ধ্রুবক, এটা হচ্ছে সূত্র, ঠিক আছে। কখন ধ্রুবক হবে, যখন টাউ ইকুয়াল 0 হবে। কখন ধ্রুবক, যখন টাউ ইকুয়াল 0, অর্থাৎ এল হচ্ছে সার্বজনীন সূত্র। এল এর সূত্রটি পারমাণবিক এবং নিউক্লিয় ক্ষেত্রে যেমন খাটে, তেমন নবমণ্ডলীয় এবং আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য স্থূল জগতের ক্ষেত্রেও প্রযোজ্য। কিন্তু পি কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটা খেয়াল রাখবা, পি সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমাদের এল যেমন পারমাণবিক এবং নিউক্লিয় উভয় ক্ষেত্রে প্রযোজ্য, পি কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য নয়, ঠিক আছে। অর্থাৎ কৌণিক ভরবেগ কি বলে, এল হচ্ছে ধ্রুবক। ওকে, কমেন্ট করো সবাই বুঝছো কিনা, সবাই জানাও কমেন্টে যে বুঝছো কিনা। সবাই একটু কমেন্টে জানাও বুঝছো কিনা। বুঝছি দাদা, ওকে বুঝছি স্যার, থ্যাংক ইউ। চলো নেক্সট। আচ্ছা, এইবার হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট অনুধাবনমূলক কোশ্চেন। এটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট অনুধাবনমূলক কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা, তোমরা র্যালে ড্যান্স দেখছো কে কে? র্যালে ড্যান্স, ওকে, র্যালে ড্যান্স তোমরা দেখছো কে কে? যেখানে একজন নর্তক বা নর্তকী হাতে লাঠি নিয়ে ডান্স করেন, সে যখন ঘুরে নৃত্যশিল্পী বেশিবার ঘূর্ণনের জন্য প্রসারিত হাত গুটিয়ে নেয়, অর্থাৎ তার ঘূর্ণন সংখ্যা বেশি হতে হয়, ঠিক আছে। এটা তোমরা দেখবা বিভিন্ন ইসে দেখছো যে ঘুরতে ঘুরতে যদি তুমি হাত গুটিয়ে নাও, তাহলে তোমার ঘোরার বেগ বেড়ে যাবে, ঠিক আছে। দেখো প্রশ্নটা ব্যাখ্যা কি, জানি এই এল হচ্ছে ধ্রুবক। এল যদি ধ্রুবক হয়, কারণ কখন ধ্রুবক, এখন আমরা বাইরে থেকে এখানে কোনো
টর্ক প্রয়োগ করছি না, আমরা বাইরে থেকে কোনো বল প্রয়োগ করি না। যদি ধ্রুবক হয় তাহলে আমরা কি জানি, এল সমান আই ওমেগা। তাহলে এল যদি ধ্রুবক হয় তাহলে আমাদের কি আই ওমেগাও কনস্ট্যান্ট। তাহলে আই ওয়ান ওমেগা ওয়ান সমান আই টু ওমেগা টু। ওকে, আই ওয়ান ওমেগা ওয়ান সমান আই টু ওমেগা টু, এইটা কি আমাদের জন্য ধ্রুবক। তাহলে আই সমান হচ্ছে এম আর স্কোয়ারের সমান। ওকে, আচ্ছা, তাহলে আসো, এই হাত যদি প্রসারিত হয় তাহলে প্রসারিত অবস্থায় আই ওয়ান বেশি হবে যত, সংকুচিত অবস্থায় আই টু কি কম হবে। অর্থাৎ আমরা যদি বলি, এখান থেকে দেখো, ফর্মুলা থেকে দেখো, এই আর ওয়ান হচ্ছে বস্তুর, আর ওয়ান দূরত্বে বস্তুর ভর হচ্ছে এম ওয়ান, আর টু দূরত্বে বস্তুর ভর হচ্ছে এম টু। তাহলে এখান থেকে আমার এম ওয়ান আর ওয়ান, অর্থাৎ আমি যদি বলি এখান থেকে এই আই ইকুয়াল এম আর স্কোয়ার, তাহলে আই ওয়ান ওমেগা ওয়ান সমান আই টু ওমেগা টু। আই ওয়ান সমান হচ্ছে এম ওয়ান আর ওয়ান স্কোয়ার ইকুয়াল, এর সাথে ওমেগা ওয়ান গুণ হবে একটা, ইন্টু এম টু আর টু স্কোয়ার ওমেগা টু। তার মানে কি আমরা বলতে পারি যে আমার এখানে ওমেগার সাথে আর এর সম্পর্ক কেমন, ব্যস্তানুপাতিক। তার মানে কি আমরা বলতে পারি ওমেগা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু আর। ঠিক আছে, এই ফর্মুলা থেকে আমরা বলতে পারি ওমেগা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ওয়ান বাই আর। তার মানে কি আমার যত বেশি দূরত্ব বাড়বে তত বেশি কি আমার কৌণিক বেগ কমে যাবে। ওমেগা যত বাড়বে দূরত্ব তত কমতে হবে। যদি দূরত্ব বাড়ে তাহলে কি আমার বেগ কমে যাবে। তাহলে অবশ্যই আমার বেগ বাড়তে হবে, ঘূর্ণন বাড়তে হবে। ঘূর্ণন বাড়ানোর জন্য আমার বেগটি কি করবে, অবশ্যই হাত গুটিয়ে নেবে। তাহলে ওমেগা সমান আমরা কি বলতে পারি, ওমেগা ইজ প্রপোর্শনাল টু ওয়ান বাই আর। ওকে, ওমেগা ইজ প্রপোর্শনাল টু ওয়ান বাই আর। তাহলে সংকুচিত অবস্থায় কি, প্রসারিত হাত প্রসারিত অবস্থায় আই ওয়ান বেশি এবং হাত সংকুচিত অবস্থায় আই টু কম। তাহলে আমরা বলতে পারি আই ওয়ান ইজ, যদি আই ওয়ান বড় হয় আই টু ছোট হয় তাহলে কি হবে, ওমেগা ওয়ান থেকে কি ওমেগা টু বড় হবে। ওকে, বোঝা গেছে এটা? ওকে, তাহলে কমেন্ট করো সবাই বোঝা গেছে কিনা এটা। সবাই এই অবধি কমেন্ট করো যে বোঝা গেছে কিনা। জি স্যার, বুঝছি। ঠিক আছে, এই অনুধাবনটা সুন্দর করে সবাই লিখে আমাকে দেখাবা, এটাও থাকবে এসডব্লিউ। ঠিক আছে, বুঝছি দাদা, হ্যাঁ, থ্যাংক ইউ। এই অনুধাবনটা সবাই লিখে আমাকে দেখাবা। ঠিক আছে, এই অনুধাবনটা লিখে সবাই আমাকে দেখাবা। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট অনুধাবন। এগুলো আমি যা দিচ্ছি এখানে মনে হচ্ছে যে ইজি ইজি একদম, যে আমি বুঝে চলে যাচ্ছি খুব ইজি খুব ইজি, কিন্তু আসলে খুবই ইম্পর্টেন্ট অনুধাবন আমাদের। ঠিক আছে, আচ্ছা, তাহলে বুঝছো সবাই? ঠিক আছে, তাহলে দেখো এই ম্যাথটা আমরা করব। একজন নর্তকী হাত প্রসারিত করে 6 রেডিয়ান পার সেকেন্ডে ঘোরে। হাত গুটিয়ে নিলে তার জড়তার ভ্রামক 75% কমে যায়, তখন এর ঘূর্ণন বেগ কত হবে? ঠিক আছে, আচ্ছা, তাহলে আসো আমরা যদি বলি, এখান থেকে বলি, দেখো আই ওয়ান সমান হচ্ছে আই। ওকে, তার মানে এখানে আমরা বুঝতেছি যে এটা জড়তার ভ্রামক কি হবে, আই ওয়ান সমান আই হবে। ঠিক আছে, তার প্রাথমিক জড়তার ভ্রামক হচ্ছে আই ওয়ান সমান আই। এবার আসো আই টু সমান, বলছে 75% কমে যায়, 75% কমে যায়, তার মানে আমার জড়তার ভ্রামক আগে ছিল আই, তার থেকে কি কমে যাবে, আই ইন্টু 75%। ওকে, আই ইন্টু 75%, তাহলে এখন সেটা কত হবে, 0.25 আই। বোঝা গেছে? আচ্ছা, ওমেগা ওয়ান এইটার ভ্যালু হচ্ছে 6, এটার ভ্যালু হচ্ছে 6 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে ওমেগা টু এটার সমান হচ্ছে ওয়াট। চলো দেখি আমরা কি বলা যায় এটা। দেখো আমরা জানি আই ওয়ান ওমেগা ওয়ান সমান আই টু ওমেগা টু। ওকে, আই ওয়ান ওমেগা ওয়ান সমান আই টু ওমেগা টু। তাহলে আসো আই ওয়ান যদি সমান আই হয়, ওমেগা ওয়ানের ভ্যালু হচ্ছে 6 ইকুয়াল আই টুর ভ্যালু হচ্ছে 0.25 আই ইন্টু ওমেগা টু। তাহলে এখান থেকে আমরা ওমেগা টু সমান, দেখো এখান থেকে আই আর আই ভ্যানিশ, আই যদি ভ্যানিশ হয় তাহলে আমাদের কি লিখতে পারি, 6 বা 0.25। তাহলে এখানে কত হয়ে যাবে, এটা 24 রেডিয়ান পার সেকেন্ড।
ওকে, এটা চলে আসবে কত তাহলে 24 রেডিয়ান পার সেকেন্ড। ওকে, আচ্ছা সবাই দেখো ম্যাথটা বুঝছো কিনা, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এই আই আর এই আই ভ্যানিশ হয়ে যাবে এখানে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সবাই বলো বুঝছো কিনা, সবাই বলো বুঝছো কিনা। বুঝছি দাদা। ওকে, বুঝছি দাদা, হ্যাঁ। ওকে চলো, এবার বলছে দেখো, ধরো কোনো কারণে পৃথিবীর ভর অপরিবর্তিত রেখে ব্যাসার্ধ অর্ধেক করা হলো। ঠিক আছে, কোনো কারণে পৃথিবীর ভর অপরিবর্তিত রেখে ব্যাসার্ধ অর্ধেক করা হলো, দিন রাত্রির দৈর্ঘ্যর কি পরিবর্তন হবে? ভালো করে বুঝো। দেখো কোনো কারণে ভর অপরিবর্তিত রেখে ব্যাসার্ধ অর্ধেক করা হলো, তাহলে আমরা যদি বলি যে এল হচ্ছে কনস্ট্যান্ট, এল হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে কি আমরা বলতে পারি যে I1 ওমেগা 1 সমান I2 ওমেগা 2। ওকে, এইবার আসো জড়তার ভ্রামক, এই I1 জড়তার ভ্রামক বলছে ভর অপরিবর্তিত রেখে। আচ্ছা পৃথিবীতে একটা নিরেট গোলক, নিরেট গোলকের জড়তার ভ্রামক কত হবে তাহলে 2/5। দেখো বলেছে কিন্তু ভর অপরিবর্তিত, তার মানে কি আমার এখানে m থাকবে ইন্টু R1 স্কোয়ার ওমেগা 1। আচ্ছা ওমেগা 1 এর জায়গায় মান লিখে দিয়ে যায় একবারে ইরেজ। ওকে, এবার দেখো এই পাশেও লিখি দেখো, এবং ওমেগা সমান আমরা কি লিখতে পারি 2π/t1। ওকে, আমরা পর্যায়কাল যদি জানি তাহলে কি লিখতে পারি আমরা 2π/t1 ইকুয়াল, এটার সাথে গুণ হবে দেখো I2, সেম ফর্মুলায় লিখবো আবার 2/5m ইন্টু R2 স্কোয়ার, R2 স্কোয়ার ইন্টু 2π/t2। ঠিক আছে, তাহলে আসো এবার আমরা এখান থেকে দেখো কি কি চেঞ্জ হচ্ছে। দেখো R1 স্কোয়ার বাই T1 ইকুয়াল R2 স্কোয়ার বাই T2। আমি 2/5m কেন রাখতে পারছি, এখানে ভর কি হচ্ছে m সমান m, ভর অপরিবর্তিত। ঠিক আছে, ব্যাসার্ধ অর্ধেক করা হলো, তার মানে কি আমরা বলতে পারি যে R2 এটা সমান কত হয়ে গেছে R1/2, ব্যাসার্ধ অর্ধেক করা হলো। তাহলে আমাদের জন্য T2 সমান কত হবে R2 স্কোয়ার ইন্টু T1 বাই R1 স্কোয়ার। ওকে, আচ্ছা R2 এর ভ্যালু কত দেখো, R2 এর ভ্যালু হচ্ছে R1/2 তার হোল স্কোয়ার ইন্টু নিচে দিয়ে আগে R1 স্কোয়ার। আচ্ছা পৃথিবীর পর্যায়কাল, ওকে পৃথিবীর পর্যায়কাল, এই সবাই কমেন্ট করো পৃথিবীর পর্যায়কাল কত, সবাই কমেন্ট করো পৃথিবীর পর্যায়কাল কত। বলছে দিন রাত্রির দৈর্ঘ্য কত পরিবর্তন হবে, পৃথিবীর পর্যায়কাল কত। আমি যে এখানে লিখলাম যে এটা T1 T2 এগুলো হচ্ছে পর্যায়কাল, আমাকে সবাই কমেন্ট করে বলো যেটা পৃথিবীর পর্যায়কাল কত হবে, কমেন্ট করো। ভুল গেলে আমি বকা দিচ্ছি না, কিন্তু কমেন্ট তো করো অ্যাটলিস্ট, ভুল গেলে তো আমি বকা দিচ্ছি না, অ্যাটলিস্ট কমেন্ট করো সবাই। ওকে, ভুল গেলে আমি বকা দিচ্ছি না, কমেন্ট করো। ওকে দেখো আমি একটা আইডিয়া দিই, এই হচ্ছে আমাদের পৃথিবী, পৃথিবীটা পুরো একবার নিজের অক্ষে যে সময় ঘুরে আসবে সেটাই তো তার পর্যায়কাল হবে। পৃথিবীটা পুরো নিজ অক্ষে একবার যে পরিমাণ সময় ঘুরে আসবে সেটাই তো তার কি নিজের অক্ষ না, সরি নিজের কক্ষ, এইখানে এই নিজের স্থলের উপর যে পুরো একটা সময় ঘুরে আসবে সেটাই কি হবে আমাদের পর্যায়কাল। মনে রাখবা পৃথিবীর পর্যায়কাল হচ্ছে 24 ঘন্টা। ওকে, পৃথিবীর পর্যায়কাল হচ্ছে 24 ঘন্টা, তাহলে এখানে T1 এর ভ্যালু কত আসবে 24। ওকে, তাহলে দেখো এখানে কি আসবে উপরে R1 স্কোয়ার গুণ 24, আর নিচে এই যে 2 স্কোয়ার 4, এটা ভগ্নাংশ নিচে চলে আসলো 4 ইন্টু, আচ্ছা একজন লিখছে 365.26, না ওটা হচ্ছে বার্ষিক গতির ক্ষেত্রে, এটা আমাদের আহ্নিক গতি না। দেখো দিন রাত্রির পরিবর্তন, দিন রাত্রি কতদিনে পরিবর্তিত হয় 24 ঘন্টা, বোঝা গেছে, দিন রাত্রি পরিবর্তিত হয় হচ্ছে 24 ঘন্টা, তাহলে এখানে কত হবে এটা 24 ঘন্টা, তাহলে এখানে কাটাকাটি করলে
দেখো এই r1 স্কয়ার কাটা, তাহলে এখানে আসে 6 আওয়ার। ওকে, তাহলে এখান থেকে t2 আসবে হচ্ছে 6 আওয়ার। এই এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, সবাই কমেন্ট করো বুঝছো কিনা এটা। এই r1 কাটা, ঠিক আছে? সবাই কমেন্ট করো বুঝছো কিনা। সবাই কমেন্ট করো বুঝছো কিনা। ওই কেউ তো কিছু কমেন্টই করে না। আচ্ছা, আশা করি বুঝতে পারছো এটা। হ্যাঁ, আচ্ছা, এইবার দেখো, ঠিক আছে, দেখো কি বলছে। একটা ঘর্ষণহীন টেবিলের উপর একটি বস্তু সুতায় বাঁধা নিয়ে অবস্থায় নিচের চিত্রানুযায়ী ঘুরছে, নিচের চিত্রানুযায়ী ঘুরছে। ওকে, তাহলে আসো এখান থেকে আমরা কি লিখতে পারি, যে চিত্র অনুসারে যে ঘুরতে থাকে। তাহলে আসো, তাহলে ভি সমান কত হবে, এই ভি, এই ভিটা কিসের জন্য হবে, এই 0.5 মিটার ব্যাসার্ধের জন্য হবে। স্যার আরেকবার, আমার বাবা ওই সময় কল করছিল তো। আচ্ছা, চলো নেক্সট, মানে এই অঙ্কটাই বোঝাই। আবার দেখো, I1 ω1 সমান I2 ω2, এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট ভ্যালু, এটা আমাদের থাকবেই ফর্মুলা। এবার হচ্ছে এল কনস্ট্যান্ট, তাহলে I1 ω1 I2 ω2। এবার আসো, পৃথিবী হচ্ছে একটা নিরেট গোলক, তাহলে পৃথিবীর জড়তার ভ্রামক কত, 2/5 m r²। তাহলে 2/5 ইন্টু এম ইন্টু r1²। r1 কেন দিয়েছি, কারণ আমাদের বলেছে এখানে পৃথিবীর ভর অপরিবর্তিত কিন্তু ব্যাসার্ধ অর্ধেক হয়েছে। তার মানে আমরা r2 সমান r1/2 বলতে পারি, আর পৃথিবীর ভর হচ্ছে m সমান m, এটা সেম থাকবে। তাহলে 2/5 m ইন্টু r1² ইন্টু 2π/t1, 2π/t1, ওই ওমেগা হচ্ছে 2π/t1, কারণ ওমেগা এটা ফর্মুলা আমরা জানি, পর্যায়কাল যদি হয় t1, তাহলে 2π/t1 হচ্ছে কি আমাদের ফর্মুলা। I2 হচ্ছে 2/5 ইন্টু m r2², অর্থাৎ 2/5 ইন্টু m ইন্টু r2²। r2 ভ্যালু কত এখানে, r1/2। ওকে, ইন্টু ওমেগা হচ্ছে 2π/t2। আচ্ছা, দেখো তাহলে এখান থেকে এই 2/5m 2/5m কমন জিনিস সব বাদ, থাকে হচ্ছে r1²/t1 ইকুয়াল r2²/t2, এটা থাকে আমাদের। ঠিক আছে, এবার আসো, তাহলে আমাদের t2 সমান কি হবে, r2² ইন্টু t1 বাই r1²। তাহলে এখান থেকে t2 এর ভ্যালুটা লাগবে। এবার আসো, r2 এর ভ্যালুটা বসাবো এখানে, r1/2 তার হোল স্কয়ার ইন্টু পৃথিবীর পর্যায়কাল, পৃথিবীর দিন রাত্রির পরিবর্তন হয় কত, কিসের জন্য, 24 ঘন্টার জন্য। ওকে, তাহলে আসো 24 ঘন্টা 24 t1, তাহলে পৃথিবীর পর্যায়কাল, বর্তমান পর্যায়কাল 24 আওয়ার। তাহলে এখানে কি হয়ে যাবে, r1²। ওকে, তাহলে r1² বাই 24 ইন্টু ক্যালকুলেশন করলে আসে 6 আওয়ার। অর্থাৎ তুমি যদি ভর একই রেখে পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক করে দাও, ভর একই রেখে তুমি যদি পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক করে দাও, তাহলে দিন রাত্রির দৈর্ঘ্য এটা কত হবে, 6 ঘন্টা হয়ে যাবে। বোঝা গেছে? তুমি যদি পৃথিবীর দৈর্ঘ্য একই রেখে ব্যাসার্ধের পরিবর্তন করে দাও, তাহলে কি এটা 6 ঘন্টা হয়ে যাবে। ওকে, আচ্ছা, হ্যাঁ স্যার বুঝছি। ওকে, থ্যাংক ইউ। চলো নেক্সট, বলছে একটা কি, ঘর্ষণের টেবিলের উপর বস্তু সুতায় বাঁধা অবস্থায় চিত্রানুসারে ঝুলছে। এই যে নিচ থেকে একটা বস্তু ঝুলছে, এটা আমাদের বস্তু। তাহলে এখানে আমাদের দেখো, যেহেতু ঘুরছে, ঘুরন্ত অবস্থায়, তাহলে আমরা কি বলতে পারি, এল ইকুয়াল কনস্ট্যান্ট। ওকে, এল যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা কি বলতে পারি, I1 ω1 সমান I2 ω2। ওকে, I1 ω1 সমান I2 ω2। আচ্ছা, এবার আসো, I1 ω1 সমান I2 ω2। এবার আসো I1 থাকলো, বস্তু দেখো সেম ভাবেই ঘুরছে না, বস্তু কি সেমই ঘুরতেছে I1, তাহলে আমরা এখানে লিখতে পারি m r1² ω1। আচ্ছা, ω1 এর জায়গায় আমরা কি লিখতে পারি, ω1টাকে একবার রিপ্লেস করে দিই। ঠিক আছে, দেখো m r² আমাদের কি ফর্মুলা ছিল মনে আছে, v ইকুয়াল ওমেগা আর, v ইকুয়াল ওমেগা আর, এটা ছিল আমাদের ফর্মুলা। তাহলে আমরা কি এখান থেকে বলতে পারি ওমেগা ইকুয়াল v বাই r। তাহলে ω1, তাহলে এটা হবে কি আমাদের v1 বাই r1 ইকুয়াল, এই পাশেও সেম, m ইন্টু r2² বাই v2 বাই r2। ওকে, আচ্ছা, এবার আসো, তাহলে এখান থেকে দেখো এই m বাদ,
এই r1 স্কয়ার এবং r1 তাহলে কাটাকাটি করে কি থাকে v1 r1 ইকুয়াল এই পাশে কি থাকে v2 r2। ওকে, v1 r1 সমান v2 r2। আচ্ছা v1, এবার দেখো বেগ কত, বেগ হচ্ছে, আচ্ছা আমি m কেন সেম রাখলাম, আমার বস্তু কিন্তু সেম, এই বস্তুর m কিন্তু সেম, একটাই বস্তু ঘুরছে, তার মানে কি এর m হচ্ছে সেম। ওকে, এবার আসো কি বলছে v1, দেখো বস্তুর v1 হচ্ছে 8 সেন্টিমিটার, এটা হচ্ছে ধরো v1, ঠিক আছে, এটা হচ্ছে আমার 8 সেন্টিমিটার, তাহলে আমি কি লিখতে পারি এটা হচ্ছে 8 ইন্টু এটা কত দূরত্বে ঘুরছে, দেখো 0.8 মিটার দূরত্বে ঘুরছে, 0.8 ইকুয়াল v2 বের করতে হবে, এটাকে ধরি আমি v2, তাহলে এটা হচ্ছে v2 ইন্টু r2, এই r2 হচ্ছে 0.5 মিটার, r2 হচ্ছে 0.5 মিটার। ওকে, কত দূরত্বে ঘুরবে 0.5 মিটার ব্যাসার্ধে ঘুরতে হবে তাকে। ওকে, তাহলে আসো এখান থেকে v2, এটাই হচ্ছে আমার v, এই vটাই হবে কত আমার, দেখি ক্যালকুলেট করে কত আসে, এবং তোমরা আমাকে বলো যে তোমরা অঙ্কটা বুঝছো কিনা, তোমরা আমাকে বলো অঙ্কটা বুঝছো কিনা। এটা আসে হচ্ছে 12.8 মিটার পার সেকেন্ড। দিস ইজ আওয়ার অ্যান্সার। ওকে, তোমরা আমাকে বলো যে অঙ্কটা বুঝছো কিনা। জি স্যার বুঝছি। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, অঙ্কটা আশা করি বুঝতে পারছো। ওকে, জি স্যার বুঝছি। ওকে, চলো নেক্সট। আচ্ছা, পৃথিবীর অনুসুর এবং অপসুর স্থানের দূরত্বের অনুপাত যথাক্রমে 1:√3, দুই স্থানের রৈখিক বেগের অনুপাত কত? ঠিক আছে, আগে বুঝতে হবে অনুসুর এবং অপসুর স্থানটা কি আসলে। ঠিক আছে, অনুসুর এবং অপসুর স্থানটা কি তোমাকে আগে এটা বুঝতে হবে। চলো আমরা দেখি, আমরা জানি যে আমাদের পৃথিবীটার কক্ষপথ কিরকম কিরকম এইরকম রৈখিক ডিম্বাকার। সো আমাদের পৃথিবীটা ধরো এখানে রয়েছে, এই যে হচ্ছে আমাদের পৃথিবী, এটা আর্থ। এই আর্থ থেকে যখন বস্তুটা ঘুরছে তাহলে, আচ্ছা এখানে আর্থ না, এটা হচ্ছে সান, এটা যখন সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে তখন আমরা কি জানি যে এটা একটা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে। ওকে, তার মানে কি, ধরো এই হচ্ছে আমাদের সান, ওকে, এবং এই হচ্ছে আমাদের পৃথিবী। যখন পৃথিবীটা এই পজিশনে আসে, এটা যখন পৃথিবীটা এই পজিশনে আসে তখন দেখো এর থেকে দূরত্ব সর্বনিম্ন না, সর্বনিম্ন। আমরা যদি এটাকে দিই r1, এবং এই যে অবস্থান এইটা হচ্ছে v1 বেগে ঘুরতেছে, এই অবস্থানটাকে বলা হয় হচ্ছে অনুসুর অবস্থান। এই অবস্থানটাকে কি বলা হয়, এটা হচ্ছে অনুসুর অবস্থান। ওকে, এটা হচ্ছে অনুসুর অবস্থান। ওকে, আচ্ছা আমার এটা লেখা একটু বাঁকা হয়ে গেছে, আজকে একটু লেট হয়ে যাচ্ছে, তো এটা হচ্ছে কি আমার সে অনুসুর অবস্থান। এই ঠিক আছে, এই হচ্ছে আমার অনুসুর অবস্থান। এবার আসো, পৃথিবী থেকে যখন ঘুরতে ঘুরতে সর্বোচ্চ দূরত্বে চলে যায়, সর্বোচ্চ দূরত্বে, এই হচ্ছে আমার সেই সর্বোচ্চ দূরত্ব, এই অবস্থায় এর বেগ কি হবে, আপওয়ার্ড হবে, উপরের দিকে হবে, এটা হচ্ছে v2, এবং এই যে যে দূরত্বটা r2, এইটাকে বলা হয় হচ্ছে অপসুর অবস্থান। অপসুর অবস্থান। ওকে, অপসুর অবস্থান। ঠিক আছে, তাহলে আসো এই v1 r1 আমরা একটু আগে কেবল একটা ফর্মুলা প্রতিষ্ঠা করছি, এটাকেও আমরা ফর্মুলা হিসেবে ইউজ করব। ওকে, এটাকেও আমরা ফর্মুলা হিসেবে ইউজ করতে পারি, এটাকে আমরা ফর্মুলা v1 r1 সমান v2 r2, এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা। ওকে, চলো, এটা আমাদের একটা ফর্মুলা হলে তাহলে আমরা এখান থেকে এবার এই ফর্মুলাটা ইউজ করব। দেখো ফর্মুলাটা ইউজ করলে কি আসে, পেন নি, লাল পেন, দেখো কি আসে এখানে, তাহলে v1 r1 সমান v2 r2। ওকে, তাহলে আসো, তোমাকে বলেছে অনুসুর এবং অপসুর স্থানে বেগের অনুপাত, তাহলে অনুসুর বাই অপসুর v1 বাই v2 সমান কি হবে r2 বাই r1। ঠিক আছে, কিন্তু তোমার কাছে দেওয়া ছিল অনুসুর ও অপসুর স্থানে বেগের দূরত্বের অনুপাত,
তার মানে কি তোমার কাছে দেওয়া ছিল হচ্ছে r1 ইস টু r2, এটা দেওয়া ছিল 1:√3, 1:√3। তার মানে কি তুমি বলতে পারো r1/r2 সমান 1/√3। তার মানে r2/r1 সমান হচ্ছে √3। তার মানে কি দেখো v1/v2 সমান হচ্ছে √3/1। তার মানে তোমার v1:v2 এটা কত হবে √3:1। তার মানে তোমার এখানে বেগের অনুপাত কত? বেগের অনুপাত হচ্ছে এই √3:1। ঠিক আছে। আচ্ছা, এই ফর্মুলাটা ইউজ করার ক্ষেত্রে দেখো আমার দুই জায়গায় পৃথিবী, অর্থাৎ দুটো জায়গায় আমার কি এই ওমেগা সেম, দুটো জায়গায় পৃথিবী আমার ওমেগা সেম, আবার দুটো জায়গায় পৃথিবী রয়েছে, তার মানে আমার ভরও সেম। চেঞ্জ হচ্ছে কি এই ভি এবং আর এ, অর্থাৎ বেগ এবং দূরত্বের ক্ষেত্রে, ব্যাসার্ধের ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে, শুধু এইটুকু তফাৎ। এই জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারছি, v1r1 সমান v2r2। এই ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। ওকে। আচ্ছা, সবাই আমাকে একটু জানাও যে এই ম্যাথটা বুঝছো কিনা তুমি। সবাই আমাকে একটু জানাও, সবাই আমাকে জানাও একটু বুঝতে পারছো কিনা। সবাই জানাও আমাকে। বুঝছি স্যার, হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ দাদা বুঝছি, হ্যাঁ থ্যাংক ইউ। ওকে চলো দেখো কি বলছে। হ্যাঁ, কি বলছে দেখো, একটি 12 কেজি ভরের ও 16 মিটার ব্যাসার্ধের চাকতি, একটি 12 কেজি ভরের ও 16 মিটার ব্যাসার্ধের চাকতি 80 RPM ঘুরছে, অর্থাৎ রিভলিউশন পার মিনিটে ঘুরছে। ভালো কথা, ঠিক আছে। খেয়াল করো এখানে কি বলছে, প্রথমে একটা 12 কেজি ভরের ও 16 মিটার ব্যাসার্ধের একটা চাকতি কিভাবে ঘুরছে। আচ্ছা দাঁড়াও 1 মিনিট। ওকে হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। আসো, আমাদের একটা 12 কেজি ভরের এবং 16 মিটার ব্যাসার্ধের একটা চাকতি 80 RPM অর্থাৎ রিভলিউশন পার মিনিটে ঘুরছে। ঠিক আছে। আচ্ছা, এবার বলছে কি কেন্দ্রগামী অক্ষের সাথে 4 সেন্টিমিটার এবং 3 কেজি ভরের একটি রিং স্পর্শ করিয়ে আনলে এর ঘূর্ণন বেগ কত হবে। ঠিক আছে, কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে এর 4 কেজি ব্যাসার্ধের একটি, সরি 4 সেন্টিমিটার ব্যাসার্ধের 3 কেজি ভরের একটি রিং স্পর্শ করিয়ে আনলে এর বেগ, ঘূর্ণন বেগ কত হবে। আচ্ছা, তোমাকে তাহলে ম্যাথটা আগে বুঝতে হবে। এই এই হচ্ছে তোমার অক্ষ এবং এর চারপাশে তোমার একটা চাকতি ঘুরছে। এই ধরো তোমার একটা চাকতি, ঠিক আছে। এই ধরো তোমার একটা চাকতি, এটা হচ্ছে তোমার ওমেগা, ওমেগা 1 সমান 80 RPM, তোমার এটা দেওয়া আছে। অ্যান্ড নেক্সট তোমাকে বলছে হচ্ছে RPM ঘুরছে, এবং বলছে কি কেন্দ্রগামী অক্ষের সাথে 4 সেন্টিমিটার ব্যাসার্ধের। ওকে, আসো তার মানে আমরা আরেকটা অক্ষ আঁকবো। তার মানে আমরা আরেকটা অক্ষ আঁকবো। এই ধরো একটা অক্ষ বলছে 4 সেন্টিমিটার ব্যাসার্ধের, তার মানে কি ধরো এই হচ্ছে আমাদের সেই চাকতি, এই চাকতির সাথে 4 সেন্টিমিটার ব্যাসার্ধের, সেটা আমি একটু নীল কালি দেখাই। ওকে, ধরো 4 সেন্টিমিটার ব্যাসার্ধের এই এই হচ্ছে আমাদের একটা চাকতি। ওকে, বলছে রিং স্পর্শ করিয়ে আনলে এর ঘূর্ণন বেগ কত হবে। ঠিক আছে, তাহলে আসো প্রথমে তোমাকে কি জড়তার ভ্রামকগুলো ডিটারমাইন করতে হবে সব জায়গায়। ওকে, এই ক্ষেত্রে জড়তার ভ্রামক কত হবে I1, এই জড়তার ভ্রামকটা কত হবে, জাস্ট কি হবে হাফ হাফ m1r1 স্কোয়ার, এটাতে কোনো চেঞ্জ নাই। ওকে, তার মানে কি আসো আমরা এটা বের করি, দেখো I1 সমান হাফ ইন্টু m1, m1 মানে হচ্ছে 12 ইন্টু r1 স্কোয়ার, 16 মিটার ব্যাসার্ধের, 16 মিটার ব্যাসার্ধের
সরি 16 সেন্টিমিটার, এটা এটা এখানে একটা সেন্টিমিটার দিয়ে নাও, নাহলে ভ্যালু অনেক বড় চলে আসে। একটা সেন্টিমিটার দিয়ে নাও, তার মানে কি এটা হচ্ছে 0.16 তার হোল স্কয়ার। ওকে, তাহলে এখান থেকে I1 এর ভ্যালুটা হচ্ছে 1/2 গুণ 12 গুণ 0.16 তার স্কয়ার করলে আসে হচ্ছে 0.1536 কেজি মিটার স্কয়ার। আচ্ছা, এবার আসো কি বলছে, I2 জড়তার ভ্রামক। তোমার জড়তার ভ্রামক কোনটা কোনটা সাপেক্ষে হবে? প্রথমটা হচ্ছে এইটা সাপেক্ষে, চাকতির জড়তার ভ্রামক। প্রথমে চাকতির জড়তার ভ্রামক কত হবে? এই m1r1 স্কয়ার, এটা তো হবেই, এটাতে কোনো চেঞ্জ নেই। চাকতির জড়তার ভ্রামক তো প্রথমে আসেই, এটা হচ্ছে আমার সেই চাকতি। এই এই জিনিসটা হচ্ছে আমার সেই চাকতি। ওকে, এবার বলছে কি দেখো, তোমার কি বলছে, একটা রিং স্পর্শ করিয়ে আনছো তুমি, তাহলে তোমার রিং এর সাপেক্ষে কি জড়তার ভ্রামকটা লাগবে না? এবার রিং এর সাপেক্ষে জড়তার ভ্রামকটা লাগবে তোমার। ওকে, আচ্ছা, তাহলে আসো দেখো, তোমার রিং এর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত হতো? এই কেন্দ্রগামী রিং এর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত হতো? এটা হতো রিং এর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে তোমার জড়তার ভ্রামক কত হতো? নিশ্চয়ই কিছু একটা আসতো, এটা হচ্ছে mr² আসতো, m2r2 স্কয়ার। ওকে, এটা তোমার আসতো, প্লাস এইখান থেকে তোমার এই ব্যাসার্ধটার দূরত্ব কত? এটা হচ্ছে r2 স্কয়ার, বস্তুর ভর কত? m2। বোঝা গেছে? তার মানে কি আমরা এখানে এবার সমান্তরাল অক্ষ উপপাদ্য ইউজ করলাম। এই বস্তুটার জন্য তোমার জড়তার ভ্রামক কত আসে? I ইকুয়াল I0 প্লাস m h স্কয়ার। ওকে, তার মানে কি আমরা এখান থেকে I0 হিসেবে কি বলতে পারি? এটা হচ্ছে m2r2 স্কয়ার প্লাস বস্তুর m থেকে এই অক্ষ থেকে দূরত্ব কত? এটাও হচ্ছে r2 স্কয়ার। তাহলে এই দুটো m2r2 স্কয়ার আর m2r2 স্কয়ার, তাহলে এই দুটো যোগ করলে কত আসবে? 2m2r2 স্কয়ার। ওকে, এটা তাহলে যোগ করলে আমি টোটালকে একবার লিখতে পারি, এটা হচ্ছে 2m2r2 স্কয়ার। ওকে, এটা হচ্ছে 2m2r2 স্কয়ার। ওকে, যদি কেউ মনে থাকে তাহলে এখানে লিখে রাখো সমান্তরাল অক্ষ উপপাদ্য। আমি অন্য কালিতে এখানে লিখে রাখি, এটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। সমান্তরাল অক্ষ উপপাদ্য। ওকে, এটা হচ্ছে আমাদের সেই সমান্তরাল অক্ষ উপপাদ্য। আচ্ছা, অক্ষটা ছোট হয়ে গেছে, এইটুকুই থাকুক। হ্যাঁ, সমান্তরাল অক্ষ উপপাদ্য। ওকে, তাহলে আসো এখান থেকে আমরা কি লিখতে পারি? এটা হচ্ছে হাফ m1r1 স্কয়ার প্লাস কি হবে 2m2r2 স্কয়ার। ওকে, তাহলে আসো এই হাফ m1r1 স্কয়ার এটুকুর ভ্যালু হচ্ছে 0.1536 প্লাস 2 ইন্টু m2 হচ্ছে 3 কেজি, তাহলে এখানে গুণ হবে 3 গুণ r2 হচ্ছে 0.04 সেন্টিমিটার তার হোল স্কয়ার। এইটা হচ্ছে r2। ওকে, এইটা হচ্ছে আমার r1, এটা হচ্ছে m1, এটা হচ্ছে m2। তাহলে এখান থেকে আমার i2 এর ভ্যালুটা কত আসে দেখি, অ্যান্সার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 0.04 স্কয়ার, এটা আছে হচ্ছে 0.1632 এত কেজি মিটার স্কয়ার। ওকে, বলছে এবারে ঘূর্ণন বেগ কত হবে? তার মানে কি আমরা বলতে পারি এটা হচ্ছে I1 ওমেগা 1 ইকুয়াল I2 ওমেগা 2। এটা কি হবে? আমাদের ঘূর্ণন বেগ হবে। ওকে, I1 হচ্ছে 0.1536 গুণ ওমেগা 1, ওমেগা হচ্ছে 80 rpm, 80 ইকুয়াল I2 হচ্ছে 0.1632 গুণ ওমেগা 2 হচ্ছে কোনটা? 8 বের করতে হবে আমার, এ হচ্ছে ওমেগা 2। তাহলে এখান থেকে ওমেগা 2 এর ভ্যালু করলে আসে হচ্ছে, আর নিচে হচ্ছে অ্যান্সার, উপরে হচ্ছে 0.1536 গুণ 80, এটা করলে আসে হচ্ছে 75.29 rpm। ঠিক আছে,
75.259 rpm। ওকে, আচ্ছা সবাই একটু কমেন্ট করো বুঝতে পারছো কিনা এটা। সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও যেটা বুঝতে পারছো কিনা। ওমেগা 2 হচ্ছে 79 পয়েন্ট, সবাই একটু কমেন্ট করে জানাও আমাকে 75.29 rpm। ওকে, সবাই একটু কমেন্ট করে জানাও আমাকে বুঝছো কিনা। বুঝছে আশা করি। দাদা বুঝছি, হ্যাঁ থ্যাংক ইউ। শোনো তোমাদের আজকে ক্লাসটা আমাদের কৌণিক ভরবেগ এই পর্যন্ত শেষ। নেক্সট দিন হচ্ছে আমরা কেন্দ্রমুখী বা অভিকেন্দ্র বল এটাই শুরু করব আমরা, ঠিক আছে? আমাদের কেন্দ্রমুখী বল শুরু করব নেক্সট দিন আমরা। আমাদের কৌণিক ভরবেগের পার্টটা আজকে শেষ, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ক্লাসগুলো যারা করনি এখনো করে ফেলো, লাইভগুলো কেউ মিস করো না। ওকে, সবাইকে ধন্যবাদ।